দুর্নীতি মামলায় এবার একসাথে সাজা পেলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয় ও মেয়ে পুতুল। পূর্বাচলে প্লট জালিয়াতির ৩ মামলায় বৃহস্পতিবার শেখ হাসিনাকে ২১ বছর আর একটি করে মামলায় জয় ও পুতুলকে ৫ বছরের দণ্ড দিয়েছেন ঢাকা নিম্ন আদালত। দুদকের আইনজীবী বলছেন, প্রত্যাশিত রায় তারা পাননি। পলাতক থাকায় হাসিনা, জয়, পুতুলের কোনো আইনজীবী ছিলেন না। মাইনুল মারুফের প্রতিবেদন। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ শুরু হয় পূর্বাচল প্লট দুর্নীতির ৩ মামলার রায় ঘোষণা। আদালত থেকে একে একে প্রতিটি মামলার অভিযোগ, আসামিদের ভূমিকা এবং সাজার ধারা পড়ে শোনান বিচারক। আদালত বলেন, ক্ষমতার অপব্যবহার করে আবেদন, বরাদ্দপত্র থেকে শুরু করে সব ক্ষেত্রে নিয়মভঙ্গের ধারাবাহিকতা আদালতে প্রমাণিত হয়েছে। উল্লেখ করেন, তদন্ত নথিতে পাওয়া জাল কাগজ, মিথ্যা হলফনামা ও বেআইনি অনুমোদনের রেকর্ডের গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল এই মামলায়। রায় অনুযায়ী ৩ মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মোট সাজা ২১ বছর। একই সঙ্গে অর্থদণ্ড করেন বিচারক। আদালতের আদেশ, এই সাজা ধারাবাহিকভাবে ভোগ করতে হবে। ৩টি মামলাই আসামি হিসাবে আছেন। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর। ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা। অনাদায়ে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড। শেখ হাসিনার পাশাপাশি তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে আলাদা ২ মামলায় ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ রাজুক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। আর গ্রেপ্তার থাকা সাবেক সদস্য খুরশিদ আলমকে দেয়া হয়েছে ১ বছর করে ৩ মামলায় সশ্রম কারাদণ্ড। খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। ৩ মামলায় মোট ২২ আসামির মধ্যে ২১ জন সাজা পেলেন। ২১ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন, তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে। যার প্রথম মামলায় সাজা যদি ৩ বছর হয়ে থাকে, পরবর্তী ২ মামলা ৩ বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না। চলতি বছরের ৩১ জুলাই বিচার শুরু হওয়ার পর মাত্র ৩ মাসেই এই মামলার নিষ্পত্তি হলো। সাক্ষ্য দিয়েছেন মোট ৯১ জন। তবে এর মধ্যে অনেকেই ৩ মামলাতেই সাক্ষ্য দেন। মাত্র ১০ দিনের ব্যবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজার পর এবার দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এই বিচার কাজ হয়। আদালত বলছেন, ভবিষ্যতের যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্য এই রায় একটি সতর্কবার্তা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। শুধু ২ জন ছাত্র উপদেষ্টা নয়, আরও উপদেষ্টা সহ সরকারের থাকা অনেকেই নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেন, ইচ্ছুকদের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করা উচিত। কোথায় থেকে কোন দলের প্রার্থী হিসেবে নিজে ভোটে দাঁড়াবেন তা নিশ্চিত করেননি স্থানীয় সরকার উপদেষ্টা। জুলিয়া তানহার প্রতিবেদন। জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থী কারা হচ্ছেন তা নিয়েও চলছে আলোচনা। ২ জন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সেই পথে সবার আগে যাত্রী হচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছিল। তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তাদের ২ জনের সাথে আরও কয়েকজন উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। তবে আমরা ২ জন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারি বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই প্রার্থী হতে যাওয়া ব্যক্তিদের পদত্যাগ করা উচিত বলে মনে করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। কোনো কিছুই তো এখনো। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগের কোনো খবর নেই সরকারের কাছে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে তিনি বলেন,
দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ সহ 4টি খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দ্রুত ফলাফল পাওয়া কঠিন বলেও তিনি জানিয়েছেন। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। কয়েক মাস ধরেই জোর গুঞ্জন নির্বাচনের আগে পদত্যাগ করবেন 2 ছাত্র উপদেষ্টা। সেটা হতে পারে তফসিল ঘোষণার আগেই। নির্বাচন কমিশন কয়েকবার আভাস দিয়েছে তা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের পর ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে। যেহেতু তফসিল সামনে, উপদেষ্টারা অনেকে শোনা যাচ্ছে যে নির্বাচনে অংশ নেবেন, এই ব্যাপারে কিছু জানাতে পারেনি। এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন সংশোধন, মানব পাচার অভিবাসন পরিচালন প্রতিরোধ অধ্যাদেশ সহ 4টি খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দুর্নীতি দমন আইনটি আজকে সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। মানব পাচার অভিবাসী পরিচালন প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর জাতীয় মানবাধিকার কমিশনের এই সংশোধনী অধ্যাদেশটা পাশ হয়েছে। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এর ফলাফল নির্ভর করছে বৈশ্বিক কূটনীতির উপর। সত্যিকার অর্থে ডিপ্লোম্যাসিতে খুব দ্রুত তো রেজাল্ট সবসময় হয় না, বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এফার্টসটা সবসময় রাখতে হবে, এবং সেই কাজটা চিফ অ্যাডভাইজার এবং এই ইন্টারিম গভর্নমেন্ট এই কাজটা করছেন। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবাসন নিয়ে তেমন গুরুত্ব দেননি অভিযোগ করেন শফিকুল আলম। যে উনি মাদার অফ হিউম্যানিটি এটা একটা সেল করতে চেয়েছিলেন। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। নির্বাচন কমিশন নয়, ভোটের সময় আইন শৃঙ্খলা নিয়ে দিক নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ইসি সচিব আরও বলেন, কমিশন শুধু পুরো বিষয়টা সমন্বয় করবে। তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন করতে সাইবার সিকিউরিটি সেলও গঠন করবে ইসি। দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে বৈঠক করে নির্বাচন কমিশন, আর সেনাবাহিনী মাঠে থাকবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করল ইসি। এতে অংশ নেন 3 বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা হয় ভোটের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়ে। সংসদ নির্বাচনের সময় কিভাবে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ে পরে কথা বলেন ইসি সচিব। আর ডিজিটাল সিকিউরিটি নিয়েও কিছু ব্যবস্থার কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্য বারের মতন দিক নির্দেশনা দিবেন। আমরা একটা মনিটরিং সেল করব, আর সেই সাথে সাথে মনিটরিং সেলগুলোর সাথে আবার রেসপেক্টিভ বাহিনীগুলোর সাথে একটা সংশ্লিষ্টতা বা কোঅর্ডিনেশনটা থাকবে। এর সাথে আমাদের আর একটা থাকবে সাইবার সিকিউরিটি সেল, যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে। এবার নির্বাচনে 3 ভাগে দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের কারো কারো সাথে থাকবে বডি ক্যামেরা। 3টা ভাগে ডেভেলপমেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিক, সেটা হচ্ছে যে কেন্দ্রভিত্তিক, কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন, ওখানে স্ট্যাটিক থাকবেন। এর সাথে আমাদের চেকপোস্ট, বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে, মোবাইল চেকপোস্ট হতে পারে। আর একটা থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো আতিথেয়তা গ্রহণ করতে পারবে না বাহিনীর সদস্যরা। পাশাপাশি আচরণবিধি মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে দেখতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয়, এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। নির্বাচনে কোন দায়িত্বে থাকবে তা চূড়ান্ত না হলেও 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া আছে সেটা বহাল থাকবে। ফারজানা আক্তার, 71, ঢাকা। নিজেদের স্বার্থে 24-এর বিজয়কে অনেকেই কুক্ষিগত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ডক্টর মিলন দিবসে তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, এখন আর আদালতকে কোনোভাবেই প্রতারিত করার সুযোগ নেই। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম।
1990-এর স্বৈরাচার এরশাদ বিরোধী অগ্নিঝরা উত্তাল 27 নভেম্বর। এরশাদের ভাড়াটিয়া গুন্ডাদের গুলিতে শহীদ হন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ডাক্তার মিলন। এর কয়েকদিন পরেই 6 ডিসেম্বর পতন হয় এরশাদের। ডাক্তার মিলনের হত্যার দিনটিকে প্রতি বছরই শহীদ ডাক্তার শামসুল আলম মিলন দিবস হিসেবে পালন করে বিভিন্ন রাজনৈতিক দল। জাতীয় প্রেস ক্লাবের 90-এর ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারের এই আয়োজনে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আপসের নেতৃত্ব দিয়েছিলেন। অনুষ্ঠানে বিএনপির অন্যতম নীতি নির্ধারক নজরুল ইসলাম খান বলেন, আগের বিভিন্ন লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। তার অভিযোগ, কেউ কেউ এই বিজয়কে এককভাবে কক্ষিগত করার চেষ্টা করছে। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কক্ষিগত করার চেষ্টা করে, মনে করে যে এই বিজয় সম্পূর্ণই তার। এই বিজয়ে যে আরো অনেকেই সঙ্গী আছে, এগুলো অনেকেই তখন মনে রাখতে চায় না। এক সময়ের জোট সঙ্গী জামায়াতের ডাবল স্ট্যান্ডার্ড আচরণের সমালোচনাও করেন তিনি। কিছু কিছু দলের, কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে। একই অনুষ্ঠানে আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার হাসিনা আমলের মতো এখন আর আদালতকে প্রভাবিত করা যায় না। মোটামুটিভাবে স্বাধীনভাবেই বিচারিক প্রক্রিয়া এবং আদালতগুলো কাজ করছে, কারণ এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে কোথাও হচ্ছে কোনো ধরনের কি বলে যে কোর্টকে প্রভাবিত করা, যেটা শেখ হাসিনা করেছেন। তার মতে স্বৈরশাসক এরশাদ আর হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ, এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে। মাহিলা ইসলাম, ঢাকা। 15 ঘন্টায় দেশে 3 অঞ্চলে 3টি বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। 11 রাত 3:29 বঙ্গোপসাগর উৎপত্তি হয়, যা টেকনাফে অনুভূত হয়। ভোর 5:42 ভারতের মণিপুরে অনুভূত ভূমিকম্প সিলেট অঞ্চলে অনুভূত হয়। এছাড়াও বিকেল 4:15 নরসিংদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্প ঢাকা সহ সারা দেশে অনুভূত হয়। বিশ্লেষকরা বলছেন, ক্ষুদ্র এবং মাঝারি মানের ভূমিকম্প বড় মাত্রার ভূমিকম্পের লক্ষণ। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সপ্তাহের শেষ কর্মদিবসে বাংলাদেশের মানুষ 3টি ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করল। বুধবার দিবাগত রাতের 3:29 বাংলাদেশের সীমান্ত থেকে 118 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মাটির 10 কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়। 4 মাত্রার এই ভূমিকম্প অনুভব করে টেকনাফ ও কক্সবাজার সহ পার্বত্য এলাকার কিছু মানুষ। এরপর ভোর 5:42 ভূমিকম্প হয় ভারতের মণিপুর রাজ্যে। 3.5 মাত্রার এই ভূমিকম্পে সিলেট সহ বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়। বিকেল 4:15টার দিকে নরসিংদীতে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা 3.6। এতে রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় এই ভূমিকম্পন অনুভূত হয়। নরসিংদীতে গেল 7 দিনে মোট 4টি ভূমিকম্প অনুভূত হলো। যে ভূমিকম্পগুলো হচ্ছে 5.7-এর পর, এগুলোকে আফটারশক হিসেবে ধরা হয়, কারণ এগুলোর ম্যাগনিটিউড তার থেকে কম। তো একটা বড় ভূমিকম্প হলে আসলে আফটারশকটা মানে বড় বড় ভূমিকম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তুরস্ক, আফগানিস্তানের ক্ষেত্রে দেখা গিয়েছে কি হাজার হাজার আফটারশক হয়েছে, এবং এগুলো 1 মাসেরও বেশি সময় ধরে এসব আফটারশক হয়েছে। বাংলাদেশের নিকট অতীতে এত কম সময়ের ব্যবধানে এত ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়নি। বিশ্লেষক বলছেন, এটি বড় ভূমিকম্পের লক্ষণ। একেবারে যে 5.7 মাত্রার যে ভূমিকম্প, যে পয়েন্টে হলো এই দুটো লকড প্লেটের সেগমেন্টে একটা পয়েন্টে সামান্য একটু সে ফাঁকা পেয়ে যখন বের হলো, তো তারপর থেকে তো আমরা বলছি যে এটা জাস্ট বের হওয়া শুরু হলো, সামনে যে কোনো সময় বড় আকারের হবে, হয়তো সামনে আরো কিছু ছোটখাটো 2-1টা হয়ে প্লেটটা যখন বড় শক্তি বের হওয়ার মতো যেরকম দাঁতটা উন্মোচন হবে, তখন হয়তো একবারে বড় ভাবে আঘাত হানবে। সেটা হয়তো 7 থেকে 8 মাত্রার এরকম ভূমিকম্প হতে পারে। ঢাকা শহরের মানুষ এই ভূমিকম্পে নিজেদের নিরাপদ বোধ করছেন না, তাহলে করণীয় কি? ভূমিকম্পের বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি প্রস্তুতি থাকার সেটা থাকতে হবে, এবং ভূমিকম্পের সময়
আপনার হুটোপাটা না করে এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে 2-1 কদম, এবং আমি রিপিট করছি 2-1 কদমের মধ্যে আপনার নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে এখন থেকেই জাতিগতভাবে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের তাগিদ দিলেন এই বিশ্লেষক। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ভূমিকম্পের মতো দুর্যোগ পরবর্তী আশ্রয়ে সরকারি হাসপাতালই রয়েছে ঝুঁকিতে। বহু মানুষের ভরসা সলিমুল্লাহ মেডিকেলের পরিত্যক্ত ভবনে চলছে চিকিৎসা সেবা এবং কর্মচারীদের বসবাস। বহু চেষ্টাতেও পরিবর্তন হয়নি পরিস্থিতির। আর ঢাকা মেডিকেলের 2টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে গণপূর্ত অধিদপ্তর। হিমেল মাহবুবের প্রতিবেদন, ছবি তুলেছেন আহসান হাবিব। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এই লাল ভবনটি নির্মাণ করা হয়েছে 150 বছর আগে। ঝড় বৃষ্টি কিংবা ভূমিকম্প নয়, এমনিতেই খসে পড়েছে জরাজীর্ণ এই ভবনের দেয়ালের পলেস্তারা। এমনকি কোনো কোনো রুমের দরজা জানালাও নেই। বাইরে থেকে যদিও দেখে বোঝার উপায় নেই এখানে বাস করছেন হাজারো মানুষ, তবে বসবাসটা এখানে স্বস্তির কিংবা শান্তির নয়, বরং শঙ্কা আর আতঙ্কের। যে কোনো সময় মাথার উপর ভেঙে পড়তে পারে ছাদ। মোটামুটি মনে করেন 30 বছর ধরে আসছে, ভয় পাই, আবার একটা সাহসও রাখি যে রাখে আল্লাহ মারেকে। ভবনটির ঠিক সামনে একটি ব্যাংকের শাখা। সব মিলিয়ে পুরো জায়গাটা সরগরম থাকে সারাদিন। 150 বছরের পুরাতন জরাজীর্ণ এই ভবনটি 2009 সালে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত অধিদপ্তর। এরপরও হাসপাতাল কর্তৃপক্ষ লিভার, ডায়াবেটিস সহ 5টি গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসায় এখানে ঝুঁকি নিয়েই চালিয়ে যাচ্ছেন। নতুন করে চালু করেছেন টিকিট কাউন্টার, যেখানে প্রতিদিন হাজার হাজার রোগী এবং তাদের স্বজনরা আসা যাওয়া করছে। ভবনটির 2য় এবং 3য় তলায় অত্যন্ত ঝুঁকি নিয়ে কয়েকশো পরিবারের সদস্যরা এখানে বসবাস করছেন। ভবনটির 3য় তলার ছাদ ছুঁয়ে পানি পড়ে সারা বছর। খসে পড়েছে অর্ধেক পলেস্তারা। দরজা জানালা কিছুই নেই, গোসলখানা আর পয়নিষ্কাশন ব্যবস্থা মিলেমিশে একাকার। বারান্দার ন্যূনতম জায়গাও কোনো মতে টিন দিয়ে ঘিরে বসবাসের ব্যবস্থা করা হয়েছে। ভবনটির চারিদিকে বৈদ্যুতিক তার রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। রিস্ক নিয়ে থাকতেছি, আসলে আমরা নিজেরাও বুঝতেছি কি আর করা যাবে, আশেপাশে তো বাসা ভাড়া অনেক দাম। ভবনটির ঠিক নিচতলায় চলছে চিকিৎসা। ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দেয়ালে দেয়ালে ব্যানারও টানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। আতঙ্ক নিয়ে চিকিৎসা সেবা নিতে প্রতিদিন কয়েক হাজার মানুষের আনাগোনা। এখানে এসে যদি আমাদের লাইফের সিকিউরিটি না থাকে তাহলে তো সেই ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ যেমনটা। এর চেয়ে ভালো ভালো বিল্ডিংই পড়ে যাইতেছে। আমার মতো এটা সিলতালা মারে বন্ধ করে দেওয়া দরকার। এখানে ও ডাক্তারই কিভাবে আসে? গভর্নমেন্টের তো কিচ্ছু হবে না, আমার লস হইলে আমার পরিবারের লস হবে। কারণ এরকম কিছু ভেঙে পড়লে তো আর একজনের ক্ষতি হবে না। যেহেতু ঝুঁকিপূর্ণ, এগুলো আমাদের বাদ দেওয়া উচিত। আমরা এগুলো আতঙ্কে থাকতে হয়, অনেক টেনশনে বুক করতে হয়, তো কোন সময় বিল্ডিং পড়ে যাইতে পারে। গণপূর্ত বলছে কয়েকবার হাসপাতালটিকে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি। আর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, অনেক চেষ্টা করেও পরিত্যক্ত ভবন থেকে কাউকে সরানো সম্ভব হয়নি। এগুলো অবশ্যই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভূমিকম্প হলে এখানে যারা বসবাস করছে বিল্ডিং ধসে পড়ে বা প্রাণহানি হওয়ার ঝুঁকি রয়েছে। পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে, তারপরে বারবার চিঠি দেওয়া হয়েছে, পরিচালক স্যার দিচ্ছে, তারপর পরিচালকের সাথে এর মধ্যে মিছিল টিছিল হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের চিকিৎসার আরেক ভরসার নাম ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটির প্রধান ভবন নির্মাণ করা হয়েছে 100 বছর আগে। এখানকার 2টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে গণপূর্ত অধিদপ্তর। একটা বিল্ডিংয়ের লাইফ টাইম ধরি 50 বা আরও ভালো কনস্ট্রাকশন যদি হয় তাহলে সেটা লাইফ টাইম থাকে 70, 75 বা 100 বছর হয়। মূল বিল্ডিংটা 100 বছরের পুরনো। তারপর হোস্টেল বিল্ডিংটাও মোটামুটি 70-80 বছর এর উপরে বয়স হয়েছে। হাসপাতালটির পরিচালক জানান, ঝুঁকিপূর্ণ ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে আর নতুন অবকাঠামো নির্মাণের বিষয়টিও এগিয়েছে অনেকটা। ঢাকা মেডিকেল হাসপাতালে তার ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী থাকে। আসলে এই অবস্থায় তো একটা হাসপাতাল চলা উচিত না। এমনকি হাসপাতালে একটা সংস্কার কাজও কিন্তু সহজে করা যায় না। আউটডোর বিল্ডিংয়ের একটা বিকল্প জায়গা আমরা সিলেক্ট করেছি, সেটার জন্য আমরা পত্রালাপ করেছি বা যোগাযোগ করেছি মন্ত্রণালয়ের সাথে। তো এখানে যে ডাক্তার, নার্স, কর্মচারীরা কাজ করে তারাও কিন্তু ঝুঁকির মধ্যেই আছে। জনস্বাস্থ্য রক্ষায় দেশের গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান দুটির এই বেহাল দশা তুলেছে অনেক প্রশ্ন।
এটা কি সরকারের দায়িত্বে অবহেলা নাকি কর্তৃপক্ষের উদাসীনতা? হিমেল মাহবুব, ৭১, ঢাকা। দেশে খেলাপি ঋণ বেড়ে ৬,৪৪,০০০ কোটি টাকা ছুঁয়েছে, যা দেশের ব্যাংকগুলোর বিতরণ করা ১৮,০৩,৮৪০ কোটি টাকার ঋণের ৩৫.৭৩%। কিন্তু শীর্ষ খেলাপিদের নামের তালিকা প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক। যদিও দীর্ঘদিন ধরে শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা ধরে ধরে শাস্তির আওতায় আনতে পারলে খেলাপির পরিমাণ কমে যেত বলে মনে করেন অর্থনীতিবিদরা। অনুপধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। দেশের ব্যাংকগুলো যত টাকা ঋণ দিয়েছে তার 1/3 বেশি এখন খেলাপি। মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা। বিশ্বের কোনো দেশেই 35.75% খেলাপি ঋণ নেই। বাংলাদেশের পরে যে দেশের খেলাপি ঋণ বেশি সেই ইউক্রেনেরও তা 26.1%। আবার প্রতিবেশী দেশ ভারতের 2.3, পাকিস্তানের 7.4 এবং দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কারও বাংলাদেশের চেয়ে খেলাপি ঋণ কম 12.6%। তবে বাংলাদেশ ব্যাংক খেলাপির হিসেব দিলেও কখনোই শীর্ষ খেলাপি কারা তা জানায় না। কিন্তু কেন, তার ব্যাখ্যা দিলেন প্রতিষ্ঠানটির সহকারী মুখপাত্র। ব্যাংক কোম্পানি আইনের 27 ধারায় এটা বলা হয়েছে যে ক্লাসিফাইড ইনফরমেশন শুধুমাত্র যাদের লাগে, যাদের প্রয়োজন হয় আমরা তাদের সাথে শেয়ার করি। এটা যে কোনো এজেন্সি যদি মনে করে যে তার এটা লাগবে তখন আমরা করি। যে কারণে আমরা সিআইবিটা ডেভেলপ করেছি, যে কারণ তথ্য যদি জানার দরকার হয় তাহলে সিআইবি থেকে তারা জেনে নিতে পারে। তবে শীর্ষ খেলাপিদের মুখোশ জাতির সামনে উন্মুক্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদেরা। বাংলাদেশে খেলাপি ঋণ বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে বারবার ঋণ পুনর্গঠন সুবিধা দেওয়া হয়েছিল, বারবার ঋণ পুনঃতফসিল সুবিধা দেওয়া হয়েছিল। এবং এই যে ঋণ পুনর্গঠন বলেন, ঋণ পুনঃতফসিল সুবিধা বলেন, এটা হয়েছে কিন্তু একটা রাজনৈতিক বিবেচনায়। এটা হয়েছে কিন্তু আপনার সাধারণ জনগণের জন্য না, এটা হয়েছে বিশেষ একটা গোষ্ঠীর জন্য। তাহলে বিশেষ গোষ্ঠীকে যে ঋণগুলো প্রদান করা হয়েছে, বেনামে ঋণগুলো দেওয়া হয়েছে, সেই ঋণগুলো আপনার পাচার হয়ে গেছে, সেই ঋণগুলো আপনার উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা যায় নাই। সুতরাং বাংলাদেশের খেলাপি ঋণের হার আজকে এই পর্যায়ে রয়েছে। সেই শীর্ষ খেলাপি ঋণ গ্রহীতারা কবে থেকে, কখন, কিভাবে, কোন পারপাসে তারা লোন নিয়েছিল এগুলো প্রকাশ করে দেখ, তাহলে আমরা দেখতে পারি। কেউ যদি বলে যে আমি গার্মেন্ট শিল্পের জন্য লোন নিয়েছিলাম এবং নিয়ে আমি গার্মেন্ট শিল্প করি নাই বা করতে পারি নাই, বা আমি যেটা করেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, তাহলে সেটা একটা যুক্তি হলো যে আমি টাকাটা নিয়ে অন্য কাজে লাগাইনি, এখানেই লাগাইছে। আর কেউ যদি ওসব কোনো কিছু দেখাতে না পারে, যেই ঋণটা সে নিয়েছে তার এগেনস্টে কোনো ওয়েলথ যদি সে ক্রিয়েট না করে এবং সেই টাকাটা যদি সে বাইরে পাচার করে দেয়, তাহলে তো বুঝতে হবে সে ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং তাকে তো আর ক্ষমা করার কোনো প্রশ্ন নেই। দ্বৈত শাসন থেকে বের হয়ে একক শাসন প্রতিষ্ঠা এবং ব্যাংকিং কমিশন গঠন হলে তা আর্থিক খাতের জন্য মঙ্গল বয়ে আনবে বলেও মনে করেন এই দুই অর্থনীতিবিদ। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা।